নমস্কার, দুপুর আড়াইটে আমি অয়ন চলে এসেছি আবার। আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো বিভিন্ন খবর, কারণ ভোটে গরম বাংলা। সেই ভোটে গরম বাংলায় কেউ লাঠি হাতে, কেউ গদা হাতে, কেউ ত্রিশূল হাতে। শুধু তাই নয়, এমনকি ধুন্ধুমার, যেমন বসিরহাটে ধুন্ধুমার, বসিরহাটে রেখা পাত্রকে ঘিরে ধুন্ধুমার, তৃণমূল বিজেপি সংঘর্ষ, হাতাহাতি, এই সব ছবি দেখাবো। কারণ রেখা পাত্রর সঙ্গীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, আর তাতেই লাঠি নিয়ে তারা একেবারে দেখছেন সেই ছবি। বিজেপি প্রার্থীকে লাঠি নিয়ে তারা, রেখাপাত্র বিজেপি প্রার্থী বসিরহাটের, তাকে লাঠি নিয়ে তারা। খড়িডাঙ্গায় টিএমসি বিজেপি হাতাহাতিতে তুলকালাম। শুধু রেখাপাত্র নয়, বিজেপির যে প্রার্থী রেখাপাত্র, তার যিনি সঙ্গী অর্থাৎ অর্চনা মজুমদার, তাকেও প্রায় মারতে উদ্যত, মারলেনও লাঠিপেটা। এবং অর্চনা মজুমদারের বিরুদ্ধে, সঙ্গীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের। তারপরে রেখাপাত্রর গাড়ি আটকে দেওয়া হলো, রেখাপাত্রর গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে দেওয়া হলো। বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, দেখছেন সেই ছবি। এইভাবেই তুলকালাম হলো সকাল থেকে খড়িবাড়ি। উত্তেজনা, বিজেপি প্রার্থীর গাড়ি আটকায় টিএমসি। আর এরপরে মাটিয়া থানার সামনে বিজেপির বিক্ষোভ। ধুন্ধুমার পাল্টা পাল্টা। রেখাপাত্রর বিরুদ্ধে স্লোগান দেখতে পাচ্ছেন। আর এরপরেই, এই ঘটনার পরেই একেবারে উত্তেজনা ছড়ায়, হাতাহাতি, বচসা, লাঠি মারা, সব হলো তাড়া বিজেপি প্রার্থী রেখাপাত্রকে। থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। এরপরে মাটিয়া থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। কি বলছেন দেখি তারা। তৃণমূলের বিরোধী নেতা, তৃণমূলের বিরোধী নেতা ছিঁড়েছে আমার কাপড়, আমাকে শ্লীলতাহানি করেছে, আমার কাপড় ছিঁড়ে দিয়েছে, বাচ্চারাও ছিঁড়ে দিয়েছে। আমি একজনের কাছ থেকে গামছা নিয়ে গাল দিচ্ছি। আমি চাই যারা তৃণমূলের বিরোধী হয়ে, তৃণমূলের বিরোধী হয়ে বিজেপির নেতাকে নিয়ে এসছে খড়িডাঙ্গায়, তাকে আমরা চাই আমাদের অভিযোগ বাপনের উপরে। হ্যাঁ, বাপন, এই বাড়ি বাপন মন্ডল। আজকে আমরা প্রতিবাদ করতে এসেছি, কারণ লেখাপত্র আমাদের কাছে জানতে এসেছি। আমাদের কথা কোনো শুনিনি, উনি কোনো কথা আমাদের শোনেননি। কারণ আমরা জানাতে চেয়েছি যে আমরাও নারী, আমরা সুরক্ষিত আছি। আমরা জানি সন্দেশখালী একটা ঘটনা ঘটেছে, আমরাও সমবেতী তার জন্যে। হ্যাঁ, তার জন্য আমরাও সমবেতী। কিন্তু এই যে ঘটনাটা ঘটিয়েছে ইচ্ছাকৃতভাবে করেছে। আর রেখাপাত্র এবং অর্চনা মজুমদার তার সঙ্গী কি বলছেন দেখি। দেখুন, এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেনারা স্লোগান দিচ্ছিলেন, ওনাদেরকে একটাই কথা বলতে চাই। আজকের এই ভারতীয় জনতা পার্টি ছিলেন বলেই আজকের এই বাংলার বুকে মানুষ আছেন। আজকের এই টিএমসি পার্টির গুন্ডারা যে অত্যাচার চালিয়ে যাচ্ছেন আর দিনকে দিন বাড়াচ্ছেন, তো এই 2024-এর পরে সেই অত্যাচার কমে যাবে, মানুষের প্রাপ্য জায়গাটা বুঝতে পারবেন। তৃণমূল নয়, এখানে একটা বিশেষ ধরনের পলিটিক্স। সাধারণ গ্রামের মানুষকে, সহজ সরল সনাতনীদের দুভাগ করে দিয়ে ভোট পলিটিক্স করছে। এরা কিছু বোঝে না। এদের বলছে বাড়ির মধ্যে একটি মেয়েকে অসম্মান করলো, অটোমেটিক্যালি মহিলাদের সম্মানের ব্যাপার, ওকে দেখে ক্ষোভে ভেঙে পড়লে দুভাগ হয়ে গেল, পাওয়া গেছে। আজকে এখানে নিজেরা রং মেরে মানুষকে উত্তেজিত করেছে, এইগুলো খুব অন্যায়। শুধু বসিরহাট বা খড়িমাটি নয়, একেবারে বরানগরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ, এর আগেও আমরা বারবার দেখেছি তৃণমূল কর্মীদের প্রশ্নের মুখে, ক্ষোভের মুখে পড়তে হয়েছে, তাকে তর্কাতর্কিতে জড়িয়েছেন। আজকেও তিনি তর্কাতর্কিতে জড়ালেন রাতের বেলা, গতকাল রাতের বেলা তর্কাতর্কিতে জড়ালেন। একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই। বরানগরের পর কামারহাটি এবারে প্রচারে বেরিয়ে দমদম বারাকপুরের যুব তৃণমূল নেতার সঙ্গে তর্কে জড়ালেন। দেখুন।
বিজেপিকেও দিন। এই আবেদন নিয়ে আপনাদের পাড়ায়, আপনাদের দরজায়, এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে এইভাবেই প্রচার করছেন সজল ঘোষ। আমি আপনাকে যদি পাল্টা একটা প্রশ্ন করি যে আমরা তৃণমূলকে কেন ভোট দেবো, নোটায় কেন দেবো? কারণ তৃণমূল লক্ষ্মীশ্রী দিয়েছে, কন্যাশ্রী লক্ষ্মীশ্রী না, লক্ষ্মী এই তো দেখুন, জয় বাংলা। বিরাট খুশি হয়েছো, বিশাল খুশি হয়েছো। আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক, আমি তো চাই। আমি তো এটা না, আমি তো জয় বাংলা বললো সেই জন্য বলছি। আরে ভাই সবাই ভাইরাল করছে, তুমি করো না, তুমিও নাম ফাটবে পরে এসে। ওটাই কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট? আমার ইচ্ছে তো আমি বিজেপিতে ভোট দেবো। আমরা কেন দেবো? আপনি দেবেন না, যার ইচ্ছে সে দেবে, যেখানে যার ইচ্ছে সেখানে দেবে। হ্যাঁ চাই তো, যার ইচ্ছে তার ভোট চাই, যার ইচ্ছে তার ভোট চাই। এটা তো উত্তর দিতে পারবেন না না, কোনো অবান্তর কথার উত্তর না। অবান্তর এক মিনিট, এক মিনিট। না না, আমি একটা কথা বলছি, শোনেন, আমি আপনাকে আপনি রেগে যাচ্ছেন কেন এক দাদা? ঘন্টা রাগি। যদি আপনি যেতেন তারপরে এভাবে রেগে না, কথা না, বলবেন? যদি যেতেন, আমার রাগ- ধরুন কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠলো, আপনি জিতে গেলেন, হয়েছে, তারপরে এইভাবে আপনি রাখবেন? খুশি হয়েছেন বলে খুশি হয়েছে, আরে জোরে হাততালি দাও। এইভাবেই বারবার তাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তৃণমূল কর্মীদের, নেতাদের এবং তর্কে জড়িয়ে পড়ছেন সজল ঘোষ। আরো একটা ছবি দেখাবো। দুটো প্রশ্ন করবো দাদা, তাহলে আমরা সবাই, এরা সব নতুন ভোটার, বিজেপিতে ভোট দেবো। বুঝে গেছেন, উল্টোপাল্টা প্রশ্ন আমরা নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? আমি আপনাকে যদি পাল্টা একটা প্রশ্ন করি যে আমরা তৃণমূলকে কেন ভোট দেবো, নোটায় কেন দেবো? কারণ তৃণমূল লক্ষ্মীশ্রী দিয়েছে, কন্যাশ্রী লক্ষ্মীশ্রী দিয়েছে। না, লক্ষ্মী ভাষা। এই তো দেখুন, জয় বাংলা। বিরাট খুশি হয়েছো, বিশাল খুশি হয়েছো। আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক, আমি তো চাই। আরে আমি প্রশ্ন আমি তো করেছি, এটা ও না, করেনি। আমি ও তো জয় বাংলা বললো সেই জন্য বলছি। আমিও আমিও বলেছি চাই। জয় বাংলা। আমার নাম এমনি- না, 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 না। নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? আমার ইচ্ছে তাই বিজেপিতে ভোট দেবো। আমরা কেন দেবো? আপনি দেবেন না, যার ইচ্ছে সে দেবে, যেখানে যার ইচ্ছে আপনি সেখানে চান না, দেবে। ভোট চান না? হ্যাঁ চাই তো, যার ইচ্ছে তার ভোট চাই। এটা তো উত্তর দিতে পারলেন না না, কোনো অবান্তর কথার উত্তর না। আমরা আমরা অবান্তর কাকে? এক মিনিট, এক মিনিট। আপনি প্রার্থী। না না, আমি একটা কথা বলছি, শোনেন, আমি আপনাকে একটা আপনি প্রশ্ন- রেগে যাচ্ছেন কেন এক দাদা? ঘন্টা রাগি। যদি আপনি যেতেন তারপরে এভাবে রেগে না, কথা না। বলবেন? যদি যেতেন, ধরুন কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠলো, আপনি জিতে গেলেন, হয়েছে। তারপরে এইভাবে সজল ঘোষ এরপর কি বললেন? দুটো প্রশ্ন করবো দাদা, তাহলে আমরা সবাই, তারা আমায় ডেকে জিজ্ঞাসা করলো, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। ওর কি প্রশ্ন বলুন, তারপর তাদের বললাম মোবাইলগুলো রেডি করুন, ভিডিও করবেন। তো বললো নোটায় ভোট দেবেন না কেন, বিজেপিকে ভোট দেবেন কেন? আমি ওকে পাল্টা প্রশ্ন করলাম যে একে দেবে কেন, তৃণমূলকে দেবে কেন, নোটায় দেবে না কেন? এর বেশি আর স্লোগান শাউটিং আর কিছু হয়? আচ্ছা এগুলো প্ল্যান, এগুলো নিয়ে আমি তো ভাবছি না। পালানোর প্রশ্ন নেই, পালাতে আমি ওখানে যাইনি। আমার এই কথাগুলো দেবেন, দিলে ইচ্ছা করে করা হচ্ছে, করে লাভ হচ্ছে না। যেখানে করছে সেখান থেকে হারবে, লিখে নিন আপনি আজকে। আর যে তৃণমূল নেতা রানা বিশ্বাস, তার সঙ্গেই সজল ঘোষের এই তর্ক বিতর্ক। কি বলছেন তিনি দেখুন। নোটায় ভোট দিলে সেটা কোনো কাজে লাগে না, সেরকম বিজেপিতেও ভোট দিলে কোনো কাজে লাগে না। তো নোটায় না দিয়ে বিজেপিতে কেন দেবে? তো সজলবাবু সেই প্রশ্ন এড়িয়ে যায়, উল্টে আমাকে অন্য প্রশ্ন করে। যতক্ষণ আপনি প্রার্থী তখন সাধারণ মানুষ আপনাকে প্রশ্ন করবে, আপনি ঘুরিয়ে সাধারণ মানুষকে প্রশ্ন করতে পারেন না। উনি টেম্পটেড হয়ে পড়লেন, চেল্লামিল্লি করলেন, চেল্লামিল্লি করতে করতে উনি অন্যদিকে চলে গেলেন। তখন যারা আমাদের সাথে ছিল আমরা স্লোগান দিয়েছি, হায় হায় কি হলো, সজল ঘোষ পালিয়ে গেল। এবার চুচুড়ার ঘড়ি মোড়ের ছবি দেখাবো। সেখানে উত্তেজনা, বিজেপি বাম কংগ্রেস মিছিল একেবারে মুখোমুখি হয়ে গেল, তারপরে উত্তেজনা ছড়ালো। ছবিটা দেখুন। চট্টোপাধ্যায় ছিলেন। কোন পরিস্থিতিতে এই রকম উত্তেজনা তৈরি হলো, কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, পুলিশকে কি বেগ পেতে হয়েছিল? হ্যাঁ দেখো অরেন্দ্র, যে ওদের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, হুগলি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি 11টার সময় টাইম দেওয়া ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার।
এবং সিপিএম প্রার্থী যে 3 সিপিএম প্রার্থী আরামবাগ লোকসভা, শ্রীরামপুর আর হুগলি 3 সিপিএম প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার টাইম ছিল 12টার সময়। ঘড়ির মোড়ে, চুচুড়া ঘড়ির মোড়ে তারা বিজেপি প্রার্থী লোকেশ চট্টোপাধ্যায় তিনি র্যালি করে ঢোকেন, তখন প্রায় 12টা 10 নাগাদ তার ঢোকার পর তারপরেই উত্তেজনা তৈরি হয়। সিপিএম এর উল্টো দিক দিয়ে সিপিএম এর স্লোগান দেয়, তার উল্টো দিক দিয়ে বিজেপিরাও স্লোগান দেয়, তৈরি হয় ওখানে কিছুক্ষণ একটা অস্বস্তিও তৈরি হয়। পুলিশকে এই সেটা সামাল দিতে গিয়ে বেগ পেতে হয় যে যেহেতু দুই দলই একসাথে হয়ে গিয়ে একই সাথে তারা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ তারা ওখানে বিজেপি যারা সমর্থকরা ছিল তারা ওখানে বসে পড়ে, হরিমোড়ে বসে পড়ে তারা আরো বলে আমাদের বিজেপি যারা কর্মী ছিল তারা বলে আমাদের মনোনয়ন জমার টাইম ছিল, সেই সময় সিপিএম এরা এসে এটা আমাদেরকে উত্তীর্ণতা সৃষ্টি করেছিল। ধন্যবাদ। তৃতীয় দফা ভোটের আগে বেশ কয়েকটি জায়গায় গরম হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এবং ভোটে গরম বাংলা। এখন বলাই যায় একদিকে প্রকৃতির তাপপ্রবাহ দাবদাহ আর তার সঙ্গে এই রাজনীতির গরম। কি বলছেন বিজেপির জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক, দেখুন। আমরা তো বিনা অনুমতিতে আজকে এখানে মনোনয়ন জমা দিতে আসিনি। ওনারা যা যা রুট আমাদের অ্যাপ্রুভাল দিয়েছে আমরা সেই রুট থেকেই এসেছি। ঠিক ঘড়ির মোড়ে এসে আমাদের কার্যকর্তারা যখন একটুখানি থিতিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ দেখছি বাম কংগ্রেসের একটা সংখ্যাকেই আমাদের দিকে পাঠিয়ে দিচ্ছে। এটা তো জেনে বুঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল পুলিশ প্রশাসন, যেটা প্রশাসনকে জানানো রয়েছে। তারপরেও প্রশাসনের এইরকম নেগলিজেন্সি এটা আমরা কখনোই মেনে নিতে পারছি না। সুতরাং আমরা আমাদের রাস্তা আটকেছি, আমরা এই রাস্তা দিয়ে যেতে দেবো না আমাদের যতক্ষণ মনোনয়ন জমা না হবে। লোকেশ চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, সেই সময় এই ঘটনা, আর তা নিয়ে পুলিশের দিকে তীর ছুড়লেন বিজেপি নেতা। আর ডিওয়াইএফআই নেতা কি বলছেন দেখুন। যা টাইম ছিল নমিনেশন জমা দেওয়া, সে টাইম থেকে 2 ঘন্টা দেরিতে নমিনেশন জমা দিচ্ছে। প্রশাসনের কাছে পুরোপুরি খবর আছে যে আজকে আমরা বামপন্থীরা আমাদের হুগলি জেলার 3টে লোকসভা কেন্দ্রের প্রার্থী নমিনেশন আমরা দেবো। 12:30টার সময় আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল। প্রখর রোদে কমরেডরা আরামবাগ থেকে এসেছে, তারা দাঁড়িয়ে আছে। আর এখানে পুলিশ প্রশাসন বিজেপিকে কন্ট্রোল করতে পারছে না, তারা ঘন্টার পর ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রেখেছে। এক প্রকার গণতন্ত্রের একদম নৈরাজ্য সৃষ্টিকারী এই বিজেপি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই যেমন চলছে আমাদের, আজকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও বিজেপি একই ধরনের নোংরামো করছে আমাদের সাথে। গরম কিন্তু উত্তেজনার কমতি নেই। এটা দেখছেন দাঁতনের ছবি। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে কালো পতাকা দেখানো হলো, গো ব্যাক স্লোগান দেওয়া হলো। তৃণমূলের পতাকা, তার সঙ্গে কালো পতাকা। দাঁতনে প্রচারে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল। পশ্চিম মেদিনীপুরে প্রচারে গেলে অগ্নিমিত্রাকে কালো পতাকা। একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল, যুযুধান। এবার যাব মুর্শিদাবাদের ভগবানগোলায় সিপিআইএম এর পার্টি অফিস আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভগবানগোলার খবর দেখছেন, একেবারে ভস্মীভূত হয়ে গেছে, ছাই হয়ে গেছে পুড়ে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বামেদের। আর তৃণমূল কি বলছে? ধূমপান করতে গিয়ে, সিগারেট বিড়ি খেতে গিয়ে বিপর্যয়, পাল্টা বলছে জেলা তৃণমূল। তৃণমূলের নেতা কর্মীরা এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছেন। ভেবেছিলেন পার্টি অফিসে আগুন লাগিয়ে হয়তো সন্ত্রাসের ভয়ে এ এলাকার সিপিএম কংগ্রেস কর্মীরা পালিয়ে যাবেন, কিন্তু দেখতে পাচ্ছেন সকাল থেকে কর্মীদের ভিড় বেড়ে গেছে। তৃণমূল পরিষ্কারভাবে জেনে গেছেন যে এলাকায় হারছেন, তাই তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। দেখুন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। কাল তো রানীতলা জেলায় জনজোয়ার হয়েছে, মানুষ তাদের সঙ্গে নাই, তা একটা ভিত্তিহীন অভিযোগ করছে। বিরোধীদের এইসব অভিযোগ কিছুই টিকবে না। যত দিন আসবে দেখবেন মোহাম্মদ সেলিম হারিয়ে যাবে, যেমন অন্যান্য জায়গায় হারিয়ে গেছিল, মোহাম্মদ সেলিম এখানেও হারিয়ে যাবে। তার কোনো প্রাসঙ্গিকতাই থাকবে না এই নির্বাচনে।
আসছেন যাচ্ছেন, একেবারে প্রচারে সরগরম, সিংহাসনের মহাসংগ্রাম। আজকে মেমারির সভা থেকে তিনি তৃণমূলের উদ্দেশ্যে পরিবারতন্ত্র খোঁচা দিলেন। দেখুন, ये चुनाव जो है वो तय करने का चुनाव है कि देश की जनता को, बंगाल की जनता को परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए। मुझे बताओ, भतीजे को सीएम बनाना चाहते हैं क्या? मोदी जी को पीएम बनाना चाहते हो क्या? तो मोदी जी को पीएम बनाना है तो असीम सरकार जी को वोट देकर उनको सांसद बनाइए। আর পাল্টা বিজেপিকেই পরিবারতন্ত্র আক্রমণ তৃণমূলের। অমিত শাহের মুখে পরিবারতন্ত্র কথাটা শোভা পায় না। যারা অধিকারী প্রাইভেট লিমিটেড, শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেমড, সেই অধিকারী প্রাইভেট লিমিটেডকে বাবা, দাদা, ভাই, আরেক ভাই সহ বাই 1 গেট 3 ফ্রি প্যাকেজে যারা নেয় তাদের মুখে পরিবারবাদ কথাটা শোভা পায় না। গোটা দেশে বিজেপি নেতাদের পরিবার থেকে উঠে আসা রাজনীতিবিদদের যদি তালিকা দেওয়া হয়, সেটা একটা দীর্ঘ তালিকা। কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন অমিত শাহ। এবার বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রচারে তো যেতেই হচ্ছে, কারণ কখনো ছড়ি, কখনো গদা, কখনো ত্রিশূল, এবার হকি স্টিক নিয়ে রাস্তায় নামলেন, ভোটের প্রচারে নামলেন দিলীপ ঘোষ। হকি স্টিক তার হাতে। হকি স্টিক নিয়ে বর্ধমান দুর্গাপুরের প্রচারে তৃণমূলকে আক্রমণ, বাংলায় তৃণমূলের কাটমানি চলছে, খেলা চলছে। কি বললেন দিলীপ ঘোষ, দেখুন। হকি স্টিক নয়, হকি, ফুটবল, ক্রিকেট, হকি, পশ্চিমবাংলার খেলাধুলা তো রসাতলে গেছে। তো খেলাধুলোর পরিবর্তন দরকার আছে, খেলাধুলোর উত্থানের দরকার আছে, যোগব্যায়াম, খেলার পরিবেশের দরকার আছে। এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে। তো সেই জন্য আমরা খেলাধুলোকে প্রমোট করে দেখছেন। মোদী, কোন গেমটা আপনার পছন্দ, ক্রিকেট, ফুটবল না হকি? ভোটের চেয়ে বড় গেম কি আছে? আর দিলীপের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। দিলীপ বাবু কোনোদিন হাতে লাঠি, কোনোদিন ত্রিশূল, কোনোদিন গদা, আজকে হকি স্টিক নিয়ে বেরিয়েছেন। নিজের যে রাজনৈতিক একটা গুরুত্ব ছিল সেটাকে একদম নিচে নামিয়ে নিজেকে একটা রাজনৈতিক জোকারে পরিণত করেছেন। এক একদিন এক একটা প্রপ হাতে নিয়ে যে কাণ্ড করছেন, তাতে তাকে নিয়ে কমিক ক্যারেক্টার তৈরি করা ছাড়া উপায় নেই। কোনো সিরিয়াসলি এখন দিলীপ বাবুকে কেউ নিচ্ছেন না, একটা জোকার পর্যায়ে পৌঁছে গেছেন। মোটামুটি ভাবে আপনারা সবাই জানেন, তাও মনে করিয়ে দিই, বর্ধমান দুর্গাপুরে তার প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এখানেই থেমে থাকলেন না, তিনি কীর্তি আজাদের জন্য গানও বাঁধলেন। 13 তারিখ অবধি দেখছি আমি কে কি করে, সব নোট হচ্ছে। 13 তারিখের পরে ওই গানটা গাইতে হবে, পরদেশি পরদেশি জানা নেই, মুঝে छोड़ के परदेसी परदेसी जाना नहीं। আর এখানকার লোক বলবে, অতিথি তুম কব যাওগে। টিএমসির ভাইদের বলছি, এদের পাল্লায় পড়ে উল্টা পাল্টা করো না। সুদ জমা হচ্ছে, আসল সুদ আমি উসুল করবো, আমি দিলীপ ঘোষ। অনেকেই গান গাইছেন, যেমন মেদিনীপুরের প্রার্থী, তৃণমূল প্রার্থী জুন মালিয়া, তিনিও গান গাইলেন। দেখুন। मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे, रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे। जनता रूठ जाएंगे तो हाथ मलोगे। ভোট হচ্ছে উৎসব, সবাই চান ভোট উৎসব। ভোট মানেই রঙিন, যেমন গান হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, তার সঙ্গে যে বর্ণাঢ্য শোভাযাত্রা করে সুভাষ সরকার রোড শো করে একেবারে গেলেন মনোনয়নপত্র জমা দিতে। বিজেপি প্রার্থী বাঁকুড়ায় 25 তারিখে ভোট, অর্থাৎ 25শে মে ভোট। এই রকমভাবে হামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের সঙ্গে তাল মিলিয়ে প্রচারে পা মেলালেন, জনসংযোগে বিজেপি কর্মী সমর্থকরা, তার সঙ্গে সুভাষ সরকার।
তিনি মনোনয়নপত্র জমা দিলেন। এখানে তার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। মনোনয়ন শোভাযাত্রা এটা ঐতিহাসিক হয়েছে। বাঁকুড়াতে এই রেকর্ড ভাঙতে আমার মনে হচ্ছে কয়েক দশক লাগবে। কার্যকর্তারা এই গরমের মধ্যে এসছেন, সাধারণ মানুষ যোগদান করেছেন, সাধারণ মানুষ যেভাবে দুধারে স্বাগত জানিয়েছে, এটা একেবারে দেখার মতো।